জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে যখন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আধুনিক যুগের হিটলার বলেন, অথবা তুরস্কের রাজপথে লাখ লাখ মানুষ যখন ফিলিস্তিনে গাজায় গণহত্যার বিরুদ্ধে মিছিল বের করে, কিংবা তাদের রাজপথ, তাদের বিল্ডিংয়ে, তাদের মাঠঘাটে ফিলিস্তিনের পতাকা দিয়ে ভরিয়ে ফেলে, তখন মুসলিম বিশ্বের মুসলমানদের মনে হয় এই তো বহু বছর পর মুসলমানদের পক্ষে বিশ্বে দাঁড়িয়ে কথা বলার মতো একজন খলিফা পাওয়া গিয়েছে, যে কিনা বাপের বেটা। কিন্তু পর্দার ওপারের নির্মম আর নিষ্ঠুর বাস্তবতার খবরকে আমরা রাখি। আজ যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আর ট্যাঙ্কগুলো গাজায় হামলা চালাচ্ছে, শিশুদেরকে হত্যা করছে, গাজার মানুষের উপর বোমাবর্ষণ করছে, সেই যুদ্ধযন্ত্রগুলোকে সচল রাখার পেছনের অন্যতম মূল জ্বালানি বা তেল সরবরাহ হচ্ছে কোন দেশের মাধ্যমে জানেন? শুনলে বুকটা কেটে উঠবে। সেই দেশের নাম তুরস্ক। ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে তেল পায় না। তাদের মোট চাহিদার প্রায় 40% অপরিশোধিত তেল আসে দুটি মুসলিম প্রধান দেশ থেকে, আজারবাইজান এবং কাজাখস্তান থেকে। কিন্তু আসল খেলাটা এখানে নয়, আসল খেলাটা হলো ট্রানজিটে। আজারবাইজানের এই তেল বাকু তিবলিসি জেহান বা বিটিসি পাইপলাইনের মাধ্যমে পরিবাহিত হয়ে সরাসরি তুরস্কের ভূখণ্ডে আসে। তুরস্কের জেহান বন্দরে এই তেল বিশাল সব ট্যাঙ্কারে ভরা হয় এবং সেখান থেকে সমুদ্রের পথে সোজা পৌঁছায় ইসরায়েলের হাইফা বন্দরে। গাজায় রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, অথচ আজ পর্যন্ত তুরস্ক এই তেলের লাইন 1 সেকেন্ডের জন্য বন্ধ করেনি। কেন? কারণ এই পাইপলাইন বন্ধ করলে আজারবাইজানের সাথে তুরস্কের বিলিয়ন ডলারের সম্পর্কে ফাটল ধরবে, আর তুরস্ক কোটি কোটি ডলারের ট্রানজিট ফি হারাবে। মুখে ফিলিস্তিনের জন্য কান্না আর পকেটে ইসরায়েলের তেলের ট্রানজিট মানি। একে আপনি কূটনীতি বলবেন নাকি নিখাত বাটপারি? অনেকেই বলবেন যে তুরস্ক আন্তর্জাতিক আইনের বাধায় বাধা পড়ে আছে, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, আন্তর্জাতিক আইন কি শুধু তুরস্কের জন্যই, ফিলিস্তিনের গাজার জন্য না? অথবা ওইসব দেশের জন্য না যেসব দেশে শান্তিরক্ষা বাহিনী শান্তিরক্ষার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং ফ্যাসিস্ট সরকারকে সমর্থন যোগায়? আন্তর্জাতিক আইন কি শুধু তুরস্কের জন্যই? গাজায় যখন হাজার হাজার শিশুদেরকে বোমা মেরে হত্যা করা হয়, তখন কি আন্তর্জাতিক আইন মাথায় থাকে না? আরেকটা তথ্য আপনাকে দেই, 2024 সালের মে মাসে বিশ্বজুড়ে যখন তীব্র চাপ তৈরি হলো, তখন তুরস্কের সরকার বুক ফুলিয়ে ঘোষণা দিল, আমরা ইসরায়েলের সাথে সব ধরনের আমদানি রপ্তানি ও বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিলাম। বাহ, কি চমৎকার সিদ্ধান্ত! মুসলিম বিশ্ব তো হাততালি দিয়ে ফেটে পড়লো। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন ইনভেস্টিগেটিভ মিডিয়া যখন ভেতরে খবর বের করলো, তখন সবার চোখ চড়ক গাছ। তুরস্ক সরাসরি বাণিজ্য বন্ধ করলেও তারা ব্যবহার করা শুরু করলো থার্ড কান্ট্রি রুট বা তৃতীয় দেশের রাস্তা। তুর্কি ব্যবসায়ীরা তাদের সিমেন্ট, লোহা, স্টিল আর প্লাস্টিক কাগজের কলমে রপ্তানি করা শুরু করলো গ্রিস কিংবা ফিলিস্তিন কর্তৃপক্ষের নামে। কিন্তু মাঝপথ থেকে সেই মালপত্রগুলো ঠিকই গিয়ে খালাস হচ্ছে ইসরায়েলের বাজারে। ফিলিস্তিনের নাম ভাঙিয়ে ইসরায়েলের যুদ্ধ অর্থনীতি চাকা সচল রাখার এই দ্বিচারিতা সত্যি লজ্জাজনক। তুরস্কের এই দ্বিমুখী নীতির জাল আরও গভীরে। তুরস্ক কিন্তু পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। শুধু সদস্য নয়, অন্যতম শক্তিশালী সদস্য। তুরস্কের মাটিতে রয়েছে আমেরিকার অন্যতম শক্তিশালী সামরিক ও রাডার ঘাঁটি, বিশেষ করে ক্যারেসিক রাডার স্টেশন। এই রাডার স্টেশনের কাজ কি জানেন? মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় 24 ঘন্টা নজরদারি করা। ইরান যখনই ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ে অথবা কোনো ড্রোন ছোড়ে, তখনই এই তুর্কি রাডার স্টেশন ডেটা ট্র্যাক করে ন্যাটোর মাধ্যমে পরোক্ষভাবে ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেমকে অ্যালার্ট পাঠিয়ে দেয়। এরদোয়ান মুখে যতই আমেরিকা এবং ইসরায়েলের বিরোধিতা করুক না কেন, আজ পর্যন্ত এই রাডার ঘাঁটি বন্ধ করার সাহস দেখায়নি। এবার আসা যাক লিবিয়া সংকটে। লিবিয়ার গৃহযুদ্ধের সময় তুরস্ক সেখানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত সরকারের পক্ষে সেনা এবং সিরিয়া থেকে ভাড়াটে যোদ্ধা পাঠায়। মুখে তারা মিষ্টি কথা বলেছিল, লিবিয়ার সাধারণ মানুষকে রক্ষা করতে আর শান্তি ফেরাতে তারা সেখানে গিয়েছে। কিন্তু আসল বাটপারি তখন ফাঁস হলো যখন তুরস্ক লিবিয়ার দুর্বল সরকারের সাথে একটি বিশেষ সামুদ্রিক চুক্তি সই করে দিল। এই চুক্তির মাধ্যমে ভূমধ্যসাগরে একটা বিশাল অংশের তেল ও গ্যাস অনুসন্ধানের একচেটিয়া অধিকার তুরস্ক নিজের নামে লিখে নেয়। এই তেলের লোভের কারণে গ্রিস ও মিশরের সাথে তুরস্কের প্রায় যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। সহজ কথায়, লিবিয়ায় ভাইদের বাঁচানোর নাম করে তুরস্ক আসলে নিজেদের জ্বালানি ও পকেটের স্বার্থ উদ্ধার করেছে। সোমালি ও সুদানের মতো ইসলামিক গরিব দেশগুলোকে তুরস্ক সাহায্য করে ইসলামী ভ্রাতৃত্বের নামে। কতটা উদার রিসেপ তাইয়েপ এরদোয়ান!
তারা সোমালিয়ার জলদস্যু দমন বা সেনাবাহিনী গঠনে সাহায্য করেছে, কিন্তু এর ভেতরের আসল উদ্দেশ্য কিন্তু ভিন্ন ছিল। তুরস্কের মূল উদ্দেশ্য ছিল আফ্রিকার লোহিত সাগর এবং এডেন উপসাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথের বাণিজ্যিক ও সামরিক বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেওয়া, সোমালিয়ার সমুদ্র উপকূলে তেল ও গ্যাস অনুসন্ধানের একচেটিয়া অধিকার এবং সুদানের খনিজ সম্পদের উপর প্রভাব বিস্তার করা, অর্থাৎ পরোপকারের আড়ালে এটি একটি নিখাত বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক সাম্রাজ্য বিস্তারের খেলা। এখানেই শেষ না। প্রেসিডেন্ট এরদোয়ান প্রায়ই হামাসকে মুক্তিকামী সংগঠন এবং হামাসের নানান প্রশংসায় মিডিয়াতে উচ্চবাচ্য করেন এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলেন, কিন্তু পর্দার আড়ালের হিসাবটা দেখুন। যখনই তুরস্কের অর্থনীতিতে ধস নামে বা লিরার মান কমে যায়, তখনই তারা পশ্চিমাদের খুশি করতে ইসরায়েলের সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য মরিয়া হয়ে ওঠে। গাজা যুদ্ধ শুরু হওয়ার মাত্র কিছুকাল আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ যখন তুরস্কে যান, তখন এরদোয়ান তাকে রাজকীয় কায়দায় লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন। ফিলিস্তিনের রক্তক্ষয়ী ইতিহাসে মাঝেই এই ধরনের বন্ধুত্ব ও শত্রুতার মিউজিক্যাল চেয়ার খেলা চলতে থাকে। বাহ খলিফা বাহ, কেয়া খেল দেখায়া তুমনে। আমরা যারা টিভি পর্দায় আর্তুরুল গাজী অথবা কুরুলুস উসমান দেখে আবেগে ভেসে যাই এবং চিন্তা করি তুরস্কই একদিন বিশ্বের মুসলমানদের রক্ষা করার জন্য খেলাফত প্রতিষ্ঠা করবে, তারা আসলে কল্পনার জগতে বাস করছি। তুরস্কের সেই ক্ষমতা কিংবা ইচ্ছা দুইটার কোনোটাই নেই। তুরস্ক বাধা পড়ে গেছে জাতীয়তাবাদের চিন্তায় যে তুর্কির জনগণই আমার জনগণ এবং এর বাইরে যত মুসলমান আছে তারা শুধুমাত্র আমার জন্য ব্যবহারযোগ্য, রাজনৈতিকতে ব্যবহারের জন্য একটা টোপ মাত্র, আর কিচ্ছু না। তুরস্ক এই ফাঁদে একদিনে পড়েনি, তুরস্ক এই ফাঁদে পড়েছে বহুদিনের পরিকল্পনায়। প্রথমে তুরস্ক বাধা পড়েছে জাতীয়তাবাদের জালে, তারপরে বাধা পড়েছে গণতন্ত্রের জালে, যার কারণে তুরস্ক এখন একটা আমেরিকান সিস্টেমের অংশ। যেই আমেরিকান সিস্টেম, ন্যাশনালিজম এবং ডেমোক্রেসি, এই দুইটা সিস্টেমের মধ্যে তুরস্ক ঢুকে যাওয়ার কারণে এখন সে মুসলমান বিশ্বের জন্য কোনো কাজই করতে পারছে না। যতটুকু করতে পারছে ততটুকু নিজের ইমেজ রক্ষা এবং স্বার্থ রক্ষার জন্য। আন্তর্জাতিক সম্পর্কের একটা তিতা সত্য হলো এখানে স্থায়ী কোনো ভাই বা বন্ধু বলতে কিছু নেই। স্থায়ী হলো কেবল নিজের দেশের স্বার্থ আর পকেটের লাভ। তুরস্কের শাসক দল খুব ভালো করেই জানে মুসলিম বিশ্বের সাধারণ মানুষের মন জয় করতে হলে টিভির পর্দায় খেলাফতের আবেগ আর জনসভায় ইসরায়েল বিরোধী বা কাশ্মীর নিয়ে গরম বক্তব্য দেওয়াটাই যথেষ্ট। কারণ সাধারণ মানুষ আবেগ দিয়ে রাজনীতি বিচার করে খাতার হিসাব দিয়ে নয়। ভিডিওটি নিয়ে আপনার মতামত কি? তুরস্কের এই দ্বিমুখী নীতিকে আপনি কিভাবে দেখছেন? আর তথ্যের সত্যতা যাচাই করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া রেফারেন্স লিঙ্কগুলো চেক করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওর এই পর্যায়ে একটি বার্তা আপনাকে দিয়ে দেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ বিশ্বে মুসলিম রাজনীতি নিয়ে যত নোংরা খেলা খেলে এবং যাদেরকে আপনি মাসিহা ভেবে বসে আছেন তাদের মুখোশ উন্মোচনে এই চ্যানেলের মূল